দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তারেক রহমান কি বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, তারেক রহমানের বক্তব্য। তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না। মির্জা ফখরুল দুটোই বলতে গেলে মানে 10 নম্বর বিপদ সংকেত। কেন, কোন পরিস্থিতি হলে একটা দলের প্রধান দুইজন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে নিয়ে যে নানা রকম বিতর্ক করা, জনগণের মুখোমুখি করা, তাদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে এক ধরনের যেটা বলছেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে। এটা কিছুদিন থেকে খুব জোরে সোরে চলছে। সরাসরি সেনাপ্রধানকে নিয়ে তার বাংলাদেশের প্রতি তার যে ইন্টিগ্রিটি এবং তার নিরপেক্ষতা নিয়ে তাকে কোনো দলের শিবিরে ঠেলে দেয়া, কোনো দেশের তিনি পারপাস সার্ভ করছেন, এই কথাগুলো বলে এমন একটা পরিস্থিতি। শুধু তাই না, টকশো করে, আনুষ্ঠানিকভাবে টকশো করে একেবারে সেটা লাইভ প্রচার করে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করে বলা হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হবে। আজকে সকাল থেকেই সারাদিন এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রতিক্রিয়া, নানা রকম গুঞ্জন, যার ফলে স্বরাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে বলছেন যে দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তো দর্শক বুঝতে পারছেন যে খেলাধুলা কেমন, এবং সেটি ওই প্রথম হাসনাত আবদুল্লাহ যখন কি একটি স্ট্যাটাস দেয় এবং দলের সঙ্গেও আলাপ করেনি, সম্ভবত নাহিদ ইসলাম বা অন্যান্য নেতারাও একেবারেই তারা জানেন না, তিনি এবং সার্জিস আলম সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদেরই আগ্রহে। তারপর ফিরে এসে এমন একটি বয়ান তারা দিয়েছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, যে ভারতের যেই পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছে সেনাপ্রধান, যে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে। কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কারা নির্বাচনে অংশ নিলে ভালো হবে না হবে, জাস্ট এটা একেবারে ইনফর্মাল আলোচনা। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেনা কমান্ড অফিস, অর্থাৎ সেনাপ্রধান যেখানে অফিসে বসেন সেখানে। তারা যে সেনা প্রধানের বাসভবনে যে হাজির হন, তারপরও তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিছু কথা বলেছেন যে আমার যে চাকরি জীবনের অভিজ্ঞতার বয়স, তোমাদের বয়সও তেমন না, এসব সবগুলো কথা ইনফর্মাল। কিন্তু এটাকে একেবারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ডেকে নিয়ে এমন প্রস্তাব দেওয়া হয়েছে, তেমন প্রস্তাব দিয়েছে, এই সমস্ত কথা বলার চেষ্টা করা হয়েছে। তারপর সার্জিস আলম এটা ব্যাখ্যায় বলেছে না, বিষয়টা তেমন না। কিন্তু আলোচনা তো থেমে থাকেনি। বাংলাদেশের এই আলোচনাটা একেবারে সুদূর আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সাথে সাথেই তারা সক্রিয় হয় এবং সেনাপ্রধান আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে, ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এইভাবে তাকে একটা বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা করা হয়, যাতে সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, যার প্রেক্ষিতে আজকে অবস্থা এমন যে স্বয়ং তারেক রহমান আজকে বক্তব্য দিতে বাধ্য হচ্ছে যে সেনাবাহিনীকে, তিনি প্রথমেই যে কথা বলছেন যে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যাতে সেনাবাহিনীর এই যে উদ্যোগ বা প্রচেষ্টা, এটাকে একেবারে স্টাবলিশ করে জনগণের মুখোমুখি করে একটা নতুন পরিস্থিতি তৈরি করা এবং সেই রাষ্ট্রপতিকে অপসারণ, সেনা প্রধানকে বাতিল করা, এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক
যাতে আর যাই হোক না কেন, যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট আসুক, সেটা যাতে সুদূর পরাহত হয়। যখন নাকি ঐকমত্য কমিশন তারা দলগুলোর কাছ থেকে সংস্কার বিষয়ক প্রস্তাবনা বা মতামত গ্রহণ করছে, তখন আরেকদিকে এই পরিকল্পনা চলছে। হয়তো এমনটা হতে পারে যে সরকার হয়তো মনে করছে যে একটা রেগুলার গভর্নমেন্ট আনার জন্য একটা নির্বাচনের তারিখ ঘোষণা তারা করবেন। ঠিক সেরকম সময় এইসব মানে ধোঁয়া তুলে একটা পরিস্থিতি তৈরি করা, যেটা খুবই বিপজ্জনক অবস্থার দিকে যাবে, তেমনটাই আশঙ্কা করছেন মির্জা ফখরুলও বলছেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয়। খুবই মানে একটা আশার আলো ব্যঞ্জক ব্যাপার যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সরাসরি বক্তব্য দিয়ে, সেই দলের এখন কর্মরত দুই প্রধান ব্যক্তি আলাদা আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়ে দেশের যেই সম্ভাব্য বিপদ, সেই বিপদ ঠেকানোর একটা উদ্যোগ আশা করা যায়, যে এর ফলে মানুষ বিভ্রান্ত হবে না এবং মানুষ বিএনপির মতন দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্যকে অনুসরণ করবে এবং যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয় তেমন কার্যক্রমই নেবে। এবং নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝতে পারবেন যে আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করেই তার পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। হয়তো সেটি তিনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।